গত অক্টোবর মাসে আমাদের মুম্বাই ঘুরে বেড়ানোর ভিডিওগুলো একে একে দিয়েছি এই চ্যানেলে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মেরিন ড্রাইভ, বলিউড পার্ক থেকে শুরু করে মন্দির, মসজিদ, গির্জা, সমুদ্র থেকে শুরু করে পাহাড়, জলপ্রপাত, প্রাচীন গুহা, অরণ্য, জঙ্গল সাফারি, পুরনো বাজার থেকে শুরু করে ফ্যাশন স্ট্রিট, ভিড় ট্রেন থেকে শুরু করে শুনশান মেট্রো, বন্ধুদের সাথে আড্ডা। মুম্বাইয়ে সেই কদিন যেমন কাটিয়েছিলাম তা হুবহু দেখানোর চেষ্টা করেছিলাম আগের ভিডিওগুলোতে। মুম্বাইয়ে সেই কদিনের বেড়ানোর শেষে হিসেব করে দেখেছিলাম অনেক কিছুই হয়তো অন্যভাবে করা যেত। একটু রুট বা প্ল্যানিং পাল্টে ফেললে কিছু জায়গায় সুবিধে হতো, কিছু জায়গায় খানিকটা সময় বা খরচও বেঁচে যেত। তাই আমাদের এই কদিনের ঘুরে বেড়ানোকে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি আপনি কখনো মুম্বাই বেড়াতে গেলে এখান থেকে খানিকটা সাহায্য তো পাবেনই। এই ট্রিপটা কিন্তু 5 রাত্রি 6 দিনের। আপনি চাইলে নিজের মতো একটু এদিক ওদিক বা কম বেশি করে নিতেই পারেন। আচ্ছা, আমার মুম্বাই সিরিজের ভিডিওগুলোতে কিন্তু মুম্বাইয়ের প্রতিটি জায়গার ডিটেলস দেওয়া আছে। চাইলে এই ভিডিও দেখে আলাদা আলাদা করে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভ্রমণ থালি। কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য রয়েছে অনেক ট্রেন, আর সেগুলোর বেশিরভাগই ছাড়ে সাঁতরাগাছি বা শালিমার থেকে। ট্রেনের লিস্ট আমি অনস্ক্রিন দিয়ে দিলাম। আমরা গিয়েছিলাম ফ্লাইটে, আর সেখান থেকে অটো ধরে আন্ধেরি। যেহেতু আন্ধেরি থেকে ট্রেন আর মেট্রো দুটোই সহজে পাওয়া যায়, তাই যাতায়াতের সুবিধের জন্য আমরা স্টেশনের কাছেই একটা হোটেল বুক করেছিলাম। হোটেলটার নাম হোটেল অয়েস্টার স্যুট, ভাড়া 1800 টাকা। চলুন হোটেলটা দেখিয়ে দিই। এটা আমাদের হোটেল অয়েস্টার স্যুটের রুম। আচ্ছা, প্রথমে এখানে দেখাই একটা ছোট্ট মতো কাবার্ড রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, স্পেশিয়াস বিষয়টা, টিভি, পাশে একটা ওয়ার্কিং টেবিল, এসি, ফ্যান, আর এখানে একটা জানলা। ঠিক আছে, এই জানলাটা দিয়ে জাস্ট এই বাইরের রাস্তাটা দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে বিছানা, ডাবল বেডেড। এখানে তোয়ালে সাবান দিয়ে গেছে। বাথরুমটা একবার দেখিয়ে নিই। কমোড আছে, বেসিন, আই হোপ এইদিকে শাওয়ার। একটাই সমস্যা যে এই হোটেলে কোনো লিফট নেই। মুম্বাইয়ে বাস, অটো, ট্যাক্সি, মেট্রো আর ট্রেন, এই 5 ধরনের লোকাল ট্রান্সপোর্ট আপনি পেয়ে যাবেন। প্রতিটিরই সার্ভিস কিন্তু বেশ ভালো। প্রথমেই বলি বাসের কথা। এসি বাসের ন্যূনতম ভাড়া 6 টাকা, আর নন এসি বাসের ন্যূনতম ভাড়া 5 টাকা। বাসের রুট আর নম্বর দেখার জন্য এম ইন্ডিকেটর বা গুগল ব্যবহার করতে পারেন। এখানকার অটো মিটারে চলে। দিনের বেলায় ন্যূনতম ভাড়া 23 টাকা, আর রাত হয়ে গেলে 29 টাকা। পুরো মুম্বাই শহর, এমনকি থানে অবধিও অটো সার্ভিস খুবই ভালো। একটা অটোয় সর্বাধিক 3 জন যাত্রী চাপতে পারেন। তবে ব্যান্ড্রার পর থেকে মুম্বাইয়ের দক্ষিণ দিকে, মানে গেটওয়ে অফ ইন্ডিয়া বা মেরিন ড্রাইভের দিকে কিন্তু অটো চলে না। ওদিকে ট্যাক্সি, বাস বা লোকাল ট্রেনই ভরসা। মুম্বাইয়ে আপাতত 2টি লাইনে মেট্রো চলে। একটা ঘাটকোপার থেকে ভার্সোভা, যেটার নাম ব্লু লাইন, আর আরেকটা দাহিসার ইস্ট থেকে ডিএন নগর পর্যন্ত, যেটার নাম ইয়েলো লাইন। তবে মুম্বাইয়ের সবচেয়ে সস্তা আর সবচেয়ে ভালো যাতায়াতের মাধ্যম হলো লোকাল ট্রেন।
মুম্বাইয়ে মূলত 3 ধরনের লোকাল ট্রেন রয়েছে, ফাস্ট, স্লো আর এসি। ফাস্ট মানে আমরা যেটাকে গ্যালোপিং বলি, সব স্টেশনে দাঁড়ায় না, আর স্লো সব স্টেশনে দাঁড়ায়। লোকাল ট্রেন হলেও এতে রয়েছে 2টি ক্লাস, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ট্রেনের কামরার গায়ে লাল রঙের আঁচড়ের দাগ থাকার অর্থ সেটি ফার্স্ট ক্লাস। যেহেতু আমি আন্ধেরিতে ছিলাম, সেখান থেকে চার্চ গেট যাওয়ার ভাড়ার উদাহরণটা দিই। আন্ধেরি থেকে ফাস্ট বা স্লো লোকালের সেকেন্ড ক্লাসের ভাড়া 10 টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া 60 টাকা। এসি লোকালের ভাড়া হলো 70 টাকা। ট্রেনের সময় জানার জন্য ইন্ডিকেটর ব্যবহার করলে কিন্তু বেশ সুবিধা হবে আপনার। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, এসব তো হয়ে গেল। এবার আসি মূল বিষয়ে, কি কি দেখবেন। পৌঁছে সেই দিন আশেপাশে নিজের মতো একটু ঘুরে দেখতে পারেন। আমি পরের দিন সকাল থেকে শুরু করি। প্রথম দিন সকালে ট্রেন ধরে চলে আসুন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। 2004 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এই স্টেশন। স্টেশনটিকে এটির নকশার জন্য 19 শতকের রেলওয়ে স্থাপত্যের বিস্ময়কর উদাহরণ বলে মনে করা হয়। সিএসএমটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে একটু হাঁটলেই রয়েছে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে চলে আসুন গেটওয়ে অফ ইন্ডিয়া। 1911 সালে রানী মেরি এবং রাজা পঞ্চম জর্জের ভারত আগমনের স্মৃতি হিসেবে নির্মাণ করা এই গেটওয়ে অফ ইন্ডিয়ার নকশা তৈরি করেছিলেন স্কটিশ স্থপতি জর্জ উইটেট। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই রয়েছে বিশ্ববিখ্যাত তাজ হোটেল। 1903 সালে জামশেদজি টাটার প্রতিষ্ঠা করা এই হোটেল তখনকার দিনের ইউরোপীয় হোটেলগুলোকে ধারে এবং ভারে রীতিমতো টেক্কা দিত, এখনো তাই। তবে তাজ হোটেল বা গেটওয়ে অফ ইন্ডিয়া ভালো করে ঘুরে দেখার আগে আপনি সরাসরি গেটওয়ের পেছন থেকে জেটি ধরে চলে যেতে পারেন এলিফ্যান্টার উদ্দেশ্যে। জনপ্রতি 260 টাকা করে টিকিট কেটে চেপে পড়ুন জেটিতে। গেটওয়ে থেকে এলিফ্যান্টা পৌঁছতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। যেটি থেকে নেমে হেঁটে অথবা টয় ট্রেনে চেপে পৌঁছে যেতে পারেন যেখান থেকে সিঁড়ি চড়তে হবে সেখানে। এখানে জানিয়ে রাখি, প্রায় 150-র কাছাকাছি সিঁড়ি আছে এখানে। এলিফ্যান্টা কেভস দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং 1987 সালে গুহাগুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। এলিফ্যান্টা থেকে ফিরে এসে গেটওয়ে আর তাজ হোটেলের চারপাশে একটু ঘুরে নিন। তারপর আশপাশ থেকেই কিছু খেয়ে নিয়ে বাস ধরে চলে আসুন চার্চ গেটে। বাসের ভাড়া মাত্র 6 টাকা। চার্চ গেট স্টেশনের সামনে যেখানে আপনাকে বাস নামাবে সেখান থেকে একটু পথ হাঁটলেই মেরিন ড্রাইভ। সেখানে বসে সূর্যাস্ত দেখা সে এক অপূর্ব অনুভূতি।
মেরিন ড্রাইভ থেকে হেঁটে চলে আসতে পারেন ফ্যাশন স্ট্রিট। প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তার ফুটপাতে সারি দিয়ে দোকান, সব দরদাম করে কেনার জায়গা। মুম্বাইয়া টানে হিন্দি আর দুরন্ত দরদাম করে কেনার সুপার পাওয়ার না থাকলে অবশ্য একটু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ফ্যাশন স্ট্রিট ঘোরা হয়ে গেলে চার্চগেট থেকে ফেরার ট্রেন ধরে ফেলুন, আর খানিকটা শহর দেখতে দেখতে আসতে চাইলে ট্যাক্সি করে ফেলুন, কিংবা বাসে ব্রেক জার্নি। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে ট্রেন ধরে চলে আসুন মহালক্ষ্মী স্টেশনে। মহালক্ষ্মী স্টেশনে নামলে স্টেশনের বাইরেই রয়েছে শাটল ট্যাক্সি। মহালক্ষ্মী মন্দির অবধি ভাড়া পড়বে 20 টাকা। চাইলে আপনি মুম্বাই সেন্ট্রাল স্টেশনেও নামতে পারেন। সেখানে নেমে প্রথমে হাজি আলি ঘুরে তারপরে মহালক্ষ্মী মন্দিরে আসতে পারেন। এই মহালক্ষ্মী মন্দির মুম্বাই শহরের অন্যতম বিখ্যাত এক মন্দির। এই মন্দিরটি শ্রী মহাকালী, শ্রী মহালক্ষ্মী এবং শ্রী মহাসরস্বতীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। মহালক্ষ্মী মন্দিরের নির্মাণের পেছনে একটা দারুণ গল্প রয়েছে। সেটা শুনতে হলে আমার মুম্বাই সিরিজের দ্বিতীয় ভিডিওটা দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মহালক্ষ্মী মন্দির ঘুরে হাঁটতে হাঁটতে চলে আসুন হাজি আলি দরগা। উজবেকিস্তানের এক ধনী মুসলিম বণিক সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারির স্মরণে 1431 সালে নির্মিত এই দরগা মুম্বাইয়ের অন্যতম দ্রষ্টব্য এবং বহুল পরিচিত স্থানগুলির মধ্যে একটি। উপকূল থেকে 500 মিটার দূরে ওয়ার্লি উপসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট দ্বীপের ওপর দরগাটি নির্মিত। হাজি আলি দরগা ঘুরে আপনি ট্যাক্সি বা বাসে করে চলে আসুন প্রভা দেবীতে। এই প্রভা দেবীতেই রয়েছে সবচেয়ে জনপ্রিয় ও উল্লেখযোগ্য শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির। সরকারি নথি অনুযায়ী এই মন্দিরটি 1801 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মুম্বাইয়ের বড় বড় ফিল্ম স্টার, খেলোয়াড়, ব্যবসায়ীর দৌলতে মিডিয়ায় আমরা প্রায়ই দেখে থাকি এই মন্দির। বলা হয় কোনো নতুন কাজ শুরু করার আগে শ্রী গণেশকেই প্রথম পুজো করা হয়, কারণ তিনি বাধা বিঘ্নকারী। আর তাই জাতি ধর্ম নির্বিশেষে এই মন্দিরে প্রচুর মানুষ আসেন তার আশীর্বাদ পাওয়ার জন্য। এখান থেকে আপনি ব্যান্ড্রার দ্য ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য মাউন্ট বা মাউন্ট মেরি চার্চে চলে আসতে পারেন। প্রায় 400 বছরের পুরনো এই চার্চের সামনের দিকটি একটি মার্জিত আধা গথিক কাঠামো। প্রবেশদ্বারের দুপাশে রয়েছে সুবিশাল মনোমুগ্ধকর দরজা এবং জানলা। গির্জার দেওয়ালগুলি সূক্ষ্ম ফাইবার গ্লাস মুরাল দিয়ে সাজানো, যেখানে মাতা মেরির জীবনের কাহিনী চিত্রিত রয়েছে। একেবারে সামনে একটি 7 ধাপ উঁচু বেদিতে শিশু যীশুখ্রিস্টকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মাতা মেরি। চার্চের সামনে থেকে আরব সাগরের এক অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়। এখান থেকে আপনি অটো ধরে বা হেঁটে চলে আসুন ব্যান্ড্রা ফোর্ট। এই ব্যান্ড্রা ফোর্ট থেকে আরব সাগরের ওপর নির্মিত ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক দৃশ্য তো দুর্দান্ত লাগে।
আমরা যখন গিয়েছিলাম তখন কিছু কাজের জন্য ব্যান্ড্রা ফোর্ট বন্ধ ছিল। ব্যান্ড্রা ফোর্ট থেকে বেরিয়ে সমুদ্রের পাশ বরাবর খানিকটা ফিরতে ফিরতেই হঠাৎ দেখতে পাবেন এক জায়গায় দারুণ ভিড়। বুঝবেন সেটাই শাহরুখ খানের বাড়ি মান্নাত। ছবি টবি তুলে অটো ধরে সোজা চলে আসুন লিঙ্কন রোড, মানে মুম্বাইয়ের গড়িয়াহাট। এখানে কেনাকাটা করুন বা নাই করুন, সরদারজির দোকানের চিংড়ির চপ মানে প্রন পকোড়া খেতে ভুলবেন না যেন। এখান থেকে আবার অটো করুন এবং সন্ধে নামার মুখে পৌঁছে যান জুহু বিচ। পরিষ্কার না হলেও খুবই জনপ্রিয় এই বিচ। আরব সাগরের ঘোলাটে জলের ঢেউ দেখুন আর বিচের ধারের দোকানে কিছু খেয়ে নিয়ে সমুদ্র সৈকত ধরে হাঁটাহাঁটি করে নিন। তারপর যখন ক্লান্ত হয়ে যাবেন তখন অটো বা ট্যাক্সি ধরে ফিরে আসুন হোটেলে। এই ফিরে আসার সময় অটোওয়ালা বা ট্যাক্সিওয়ালাকে বলে দিলে সে আপনাকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগনের বাড়িও দেখিয়ে দেবে। তৃতীয় দিন দেখে নিন সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, কানহারি কেভস আর গ্লোবাল ভিপাসনা প্যাগোডা। সোমবার কানহারি কেভস খোলা থাকলেও পার্কের বেশ কিছু অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, ফলত চেষ্টা করুন অন্য দিনগুলোয় যাওয়ার। সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে যান বরিভ্যালি। বরিভ্যালি স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার পথ। স্টেশনের বাইরের অটোওয়ালারা যা খুশি দর হাঁকে, ফলে জিজ্ঞাসা করে কোনো বাসে উঠে পড়ুন। ভাড়া 5 কিংবা 6 টাকা, চাইলে হেঁটেও যেতে পারেন। সকাল 9টা থেকে এই পার্ক খুলে যায়। এই পার্কের প্রবেশ মূল্য বড়দের জন্য 85 টাকা আর ছোটদের জন্য 45 টাকা। ঢুকেই অনেক ট্যাক্সিওয়ালা আপনাকে বোঝাবে যে তারা আপনাকে পার্কের ভেতরে সাইট সিইং করিয়ে দেবে মাত্র 1200 বা 1500 টাকায়। তাদের এড়িয়ে গিয়ে একটু এগিয়ে এসে দেখবেন বাস ছাড়ছে। ন্যূনতম খরচে সেই বাস আপনাকে কানহারি কেভস অবধি পৌঁছে দেবে প্রায় 7 কিলোমিটার পথ। কানহারি কেভসের গুহাগুলি তৈরি হওয়ার সময়কাল খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী থেকে শুরু করে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফলত বৌদ্ধ ধর্মের উত্থান এবং পতনের নিদর্শন রয়েছে এই গুহাগুলিতে। হাতে সময় থাকলে আর ইতিহাসে আগ্রহ থাকলে সারা দিন ঘুরে দেখতে পারেন এই গুহাগুলি। ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন আর্কাইভ ঘাঁটলে প্রতিটি গুহার ইতিহাসই জেনে নিতে পারবেন খুব সহজেই। তখন বিষয়গুলো আরো ইন্টারেস্টিং লাগবে। কানহারি কেভস ঘোরা হয়ে গেলে আবার বাসে চেপে ফিরে আসুন। যদি টাইগার সাফারি, ট্যাক্সোনমি মিউজিয়াম, অর্কিডের বাগান দেখতে চান কিংবা বোটিং করতে চান, তবে কন্ডাক্টরকে জানিয়ে দেবেন, ঠিক জায়গায় উনি আপনাকে নামিয়ে দেবেন। পার্ক থেকে বেরিয়ে এসে এবার যেতে পারেন গ্লোবাল ভিপাসনা প্যাগোডা। আগেই জানিয়ে রাখি যে এই প্যাগোডা সকাল 9টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। পার্কের বাইরে থেকে অটো ধরে চলে আসুন বরিভ্যালি জেটি ঘাটে। বরিভ্যালি স্টেশনে নেমে আপনি যেদিকে এসেছিলেন ঠিক তার উল্টো দিকে যেতে হবে। বরিভ্যালি জেটি ঘাটে পৌঁছে টিকিট করে নিন। রিটার্ন টিকিট 100 টাকা পার হেড।
যেটিতে চেপে আধ ঘন্টার সমুদ্র যাত্রা সেরে নেমে পড়ুন আর কিছুটা পথ হেঁটেই পৌঁছে যান ভিপাসনা প্যাগোডা। গ্লোবাল ভিপাসনা প্যাগোডা আসলে একটা মেডিটেশন হল। এই প্যাগোডা নির্মাণের পরিকল্পনা শুরু হয় 1997 সালে এবং এটি 2009 সালের 8ই ফেব্রুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল উদ্বোধন করেছিলেন। শান্তি এবং সৌহার্দ্যের প্রতীক এই স্থাপত্যের আশেপাশে আপনি বেশ কিছুটা সময় চুপচাপ কাটিয়ে যেতে পারেন। এই প্যাগোডার চত্বরে রয়েছে ফোয়ারা, বাগান এবং অশোক স্তম্ভের একটি রেপ্লিকা, রয়েছে ধর্মচক্র। যদিও সবচেয়ে চিত্তাকর্ষক হল ভগবান বুদ্ধদেব 2500 বছর আগে যে গাছটির নিচে বসে বোধিলাভ করেছিলেন সেই মহাবোধি গাছটির বংশধর। প্যাগোডা থেকে বেরিয়ে আবার বরিভ্যালি ফিরে ট্রেন ধরে ফিরে আসুন হোটেলে। চতুর্থ দিন প্ল্যান করে ফেলুন লোনাভলা আর খান্ডালা ঘুরে আসার। যদিও এই দিনের বন্দোবস্ত আগে থেকেই করে রাখতে হবে, কারণ লোনাভলা থেকে আপনি দুভাবে আসতে পারেন, এক দাদর বা ছত্রপতি শিবাজি মহারাজ থেকে পুনেগামী ট্রেন ধরে, অথবা গাড়ি বুকিং করে। ট্রেনে এলে লোনাভলা স্টেশনে নেমে অটো করে ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গাগুলো, আর গাড়ি করলে নিজের ইচ্ছে মতো ঠিক করে নিতে পারেন কোথায় কোথায় যেতে চান। অনলাইনে কিছু সাইট আছে যারা লোনাভলা খান্ডালা ডে ট্যুর করায়, কিন্তু সেগুলো শুধু লোনাভলা বা খান্ডালা ট্যুর। আপনি চাইলে গাড়ি বুকিং করে নিজের মতো কিছু জায়গা বেছে সেগুলোই যেতে পারেন। আমরা আগের দিন গাড়ি বুকিং করে নিয়েছিলাম। লোনাভলা পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত এক অন্যতম দর্শনীয় হিল স্টেশন। জায়গাটির চারপাশে রয়েছে প্রচুর জলপ্রপাত, হ্রদ, প্রাচীন গুহা এবং পাহাড়। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এই লোনাভলা আর খান্ডালা কিন্তু আপনার মন ভরিয়ে দেবে। ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মাসের মধ্যের সময়টা কিন্তু লোনাভলা দেখার সেরা সময়। এই সময়ে তাপমাত্রা মনোরম থাকে, ফলত ট্রেকিং করা অনেকটাই সহজসাধ্য হয়। যদিও বর্ষাকালকে লোনাভলা দেখার জন্য একটি দুর্দান্ত সময় হিসেবে বিবেচনা করা হয়, কারণ ভারী বৃষ্টি চারপাশকে অত্যন্ত সুন্দর আর সবুজ করে তোলে। এছাড়া লোনাভলা এবং আশেপাশের অঞ্চল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে একটি বৌদ্ধ কেন্দ্র থাকার ফলে এখানে বেশ কয়েকটি প্রাচীন বৌদ্ধ গুহা এবং মন্দিরও দেখা যায়। লোনাভলার অনেক দুর্গ রয়েছে যেগুলি মারাঠা সাম্রাজ্য এবং পেশোয়া সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যাই হোক, আমরা যে জায়গাগুলো ঘুরে দেখেছিলাম সেগুলোর কথা বলি। আমরা প্রথমেই গিয়েছিলাম জেনিথ ওয়াটারফলস। ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে গিয়ে এক মন্দিরের সামনে গাড়ি পার্ক করে সেখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে অল্প ট্রেকিং করে পৌঁছতে হয়েছিল এখানে। এক অপূর্ব সুন্দর জলপ্রপাতের সাথে পাওনা হলো এই রাস্তার অ্যাডভেঞ্চার। এরপরে গিয়েছিলাম টাইগার পয়েন্ট। আমরা এখন আছি টাইগার্স ভিউ পয়েন্টে। এটাকে অনেকে ওয়াগদারিও বলে। লোনাভলা রেলওয়ে স্টেশন থেকে এটার ডিস্টেন্স 12 কিলোমিটার মতো। এইটা এখানকার সর্বোচ্চ জায়গা, ভিউ পয়েন্ট বলা যেতে পারে। আর এখানের যে খাড়াইটা সেটা প্রায় 650 মিটারের কাছাকাছি, ফলত এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা অসাধারণ ভিউ দেখা যায়। আর এই জায়গাটাকে টাইগার পয়েন্ট বা টাইগার স্লিপ বলার পেছনের কারণ হলো যে এখানে যে পাহাড়টা রয়েছে সেটাকে দেখতে খানিকটা একটা বাঘ তার শিকারের জন্য ঝাঁপ দিচ্ছে এরকম। ফেরার পথে দেখে নিতে পারেন ভুসি ড্যাম, যদিও বৃষ্টিতে প্রচণ্ড কাদা হয়ে যাওয়ায় আমাদের তা দেখা হয়নি।
ভুসি ড্যাম পেরিয়ে লোনাভলা লেকের ব্রিজে দাঁড়িয়ে পড়ুন আর ছবি টবি তুলে আবার বেরিয়ে পড়ুন। এরপরে আমরা পৌঁছেছিলাম নারায়ণী ধাম মন্দিরে। এই নারায়ণী ধাম মন্দিরটি লোনাভলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। সুন্দর সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরটি 2002 সালে নির্মিত হয়েছিল। মন্দিরের প্রধান দেবী হলেন মা নারায়ণী, আর এর সাথে এখানে গণপতি, হনুমান এবং অন্যান্য হিন্দু দেবতাদের উপাসনালয়ও রয়েছে। আমাদের পরের গন্তব্য ছিল কার্লা কেভস আর একভিরা আইয়ের মন্দির। ইতিহাস প্রেমীদের জন্য এক অন্যতম আগ্রহের জায়গা কিন্তু এই কার্লা কেভস। পাথর কেটে তৈরি করা এই গুহাগুলির নির্মাণকাল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী। এই গুহাটির 2000 বছরের পুরনো কিছু কাঠের বিম এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আর এই কার্লা কেভসের ঠিক পাশেই রয়েছে একভিরা আইয়ের মন্দির। এই গুহা আর মন্দির দেখার জন্য আপনাকে প্রায় 500-র কাছাকাছি খাড়া সিঁড়ি ভেঙে উঠতে হবে। তবে একবার পৌঁছে যেতে পারলে দারুণ অভিজ্ঞতার সাক্ষী হবেন, একথা নিশ্চিত। আমাদের শেষ দ্রষ্টব্য ছিল লোহাগড় ফোর্ট। লোহাগড় ফোর্টে যাওয়ার রাস্তাটাই দেখার মতো। দুদিকে সবুজের জঙ্গল আর পাক খেয়ে পাহাড়ের ওপর উঠে যাচ্ছে গাড়ি। এখানে একটা কথা জানিয়ে রাখি, লোহাগড় ফোর্ট খোলা থাকে বিকেল 5টা অবধি। লোহাগড় ফোর্ট আর কার্লা কেভসের সম্পূর্ণ ভিডিও দেখতে আর ইতিহাসের কথা জানতে আপনি আমার শুধু লোনাভলার ভিডিওটা দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আমার মতে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়ে হাতে সময় নিয়ে আর ইতিহাসের কিছুটা পাঠ পড়ে এই ফোর্টে গেলে সব চাইতে ভাল লাগবে। ট্রেকিং আর ঘুরে দেখা মিলিয়ে খুব কম করে হলেও প্রায় 2 ঘন্টা সময় তো লাগবেই। লোহাগড় ফোর্ট থেকে ফিরে আসার রাস্তাতেই পড়ে ভাজা কেভস। সেদিন সন্ধে হয়ে যাওয়ায় আমরা আর সেখানে যেতে পারিনি, শুধু ভাজা ফলসের সামনে একটু দাঁড়িয়ে ফিরে এসেছিলাম। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে লোনাভলা গেলে মগনলালের গুড় বাদাম, মানে যেটাকে চিকি বলে আর কি, আর ওয়ালনাট ফাজ খেতে কিন্তু একদম ভুলবেন না। এখানকার যে ওয়ালনাট ফাজটা আমি খেয়েছিলাম সেটা আজ অবধি আমার খাওয়া সব থেকে ভালো ওয়ালনাট ফাজ। মানে এই খাওয়ার অনুভূতি বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। মুম্বাই বললেই যে শব্দটা মাথায় আসে তা হলো বলিউড। আর সেই বলিউডেরই কিছুটা চাক্ষুষ করার জন্য পঞ্চম দিন চলে আসুন বলিউড পার্কে। যদি আপনার ফেরার ট্রেন রাত্রিবেলায় থাকে তাহলে দিনের বেলাতেও চলে আসতে পারেন বলিউড পার্ক। সকাল 11টা থেকে শুরু করে বিকেল 4:30 অবধি প্রতি 1 ঘন্টা অন্তর শো রয়েছে এখানে। টিকিটের মূল্য 999 টাকা পার হেড। আপনি চাইলে অনলাইনে বলিউড পার্কের ওয়েবসাইট কিংবা বুক মাই শো থেকে এই টিকিট কেটে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় কাউন্টারে এসে টিকিট কাটলে। এই ফিল্ম সিটি ট্যুরের 2টো ফেজ আছে। একটায় আপনাকে বাসে করে ঘুরিয়ে দেখানো হবে বিভিন্ন সিনেমার শুটিং লোকেশন, কিভাবে কোথায় কোন সিনেমার শুটিং হয়েছিল, কোন বাড়ি কোন মন্দির কোন সেট সিনেমায় বা সিরিয়ালে দেখানো হয়েছিল, সেই সব আপনাকে ঘুরিয়ে দেখানো হবে। কোনো বাড়ির কাঠামোর সামনের দিকটা কোর্ট তো পাশের দিকটা চার্চ। কোনো বিল্ডিং এ আপনার বহু চেনা হসপিটাল অথচ তার গায়েই রেলওয়ে স্টেশন। আর একটা ফেজে আপনি ঘুরে দেখবেন একটি বিশাল শুটিং ফ্লোরকে সুন্দর করে সাজিয়ে তৈরি করা বলিউড পার্ক। ভেতরে রয়েছে কিছু এন্টারটেনমেন্ট শো, ক্রোমা শো। ক্রোমা শো এর পরে কিভাবে রেকর্ডিং হয় তার নমুনা। এছাড়াও বিভিন্ন সিনেমায় ব্যবহার করা বিভিন্ন প্রপস রয়েছে। 7D শো,
আর ওয়্যাক্স মিউজিয়াম। মোটামুটি ঘন্টা চারেক দারুণ মজা করে কাটবে কিন্তু এখানে। মুম্বাই যাওয়ার জন্য আমার মতে সেরা সময় শীতকাল, কারণ এই যে গুহাগুলো, মন্দির, হাঁটা পথ, এই সব জায়গাগুলোই আপনার কষ্ট একটু কম হবে। আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় মুম্বাই কিন্তু গ্রীষ্মকালে খুবই কষ্টদায়ক। তবে হ্যাঁ, লোনাভলা বা মুম্বাইয়ের হিল স্টেশনগুলোর রূপ আবার বর্ষাকালে সবচাইতে সুন্দর, কিন্তু বর্ষায় মুম্বাই শহরের অবস্থা হয় নাজেহাল। যাই হোক, কোন সময় যাবেন সেই বিষয়ে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। মুম্বাইয়ের বিভিন্ন জায়গাগুলোর আলাদা আলাদা করে ডিটেইলড ভিডিও আমি এই চ্যানেলে আগে দিয়েছি। বেড়াতে যাওয়ার প্ল্যান করার আগে সেগুলো একবার দেখে নিলে আপনার নিজের মতো করে প্ল্যান করতে সুবিধে হবে। তাহলে আর কি, সময় পেলে এই শীতেই একবার ঘুরে চলে আসুন মুম্বাই। আর অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিও কেমন লাগলো আপনার। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।